অশিক্ষিতকে শিক্ষিত বানানো হয়। যার ভিতরে শিক্ষা আছে তাকে বলে শিক্ষিত, যার ভিতরে শিক্ষা নেই তাকে বলে মূর্খ। যদি একবার সিনায় শিক্ষা ঢুকাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মর্যাদা অনেক বেশি। মর্যাদা অনেক বেশি কিভাবে একটু পরে বলছি, আগে একটু বলছি শিক্ষা কাকে বলে। আমরা সাধারণত মনে করে থাকি যে কোনো কিছু জানার নাম শিক্ষা। আমাদের এই মনে করা সঠিক নয়। আপনারা একটি কথা শুনে থাকেন, পড়েও থাকেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি 100% সঠিক। আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা দাঁড়াইতে পারবো না, বসতে পারবো না। শিক্ষা না থাকলে ওই জাতিও দাঁড়াইতে পারে না। যে জাতি থেকে শিক্ষা বিদায় নিয়ে যায়, একসময় জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। শিক্ষা জাতির মেরুদণ্ড, একেবারে সত্য কথা। এবারে আসুন, যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয়, চোর চুরি করার আগে জেনে নেয় কিভাবে চুরি করলে আরেকজনের মাল নিয়ে পালাইতে পারবো, আমি ধরা পড়ব না। এ জানা কি শিক্ষা? শিক্ষা তো জাতির মেরুদণ্ড। তো চুরি শিক্ষা মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়? আছে মেরুদণ্ড ভেঙে দেয়। তেমনিভাবে বোমাবাজ আগে শিখে নেয় কিভাবে বোমা ফুটাইলে আমি মরব না, অন্যকে মারতে পারব। এটাকে জাতির মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়? আছে মেরুদণ্ড ভেঙে দেয়। পকেট মার, পকেট কাটার আগে ট্রেনিং দিয়ে নেয়, শিখে নেয় কিভাবে পকেট কাটলে পয়সা বের করা যাবে, ওর গায়ে পোঁছ লাগবে না। এক ছোট্ট ছেলে পকেট মার ধরা পড়েছে। কিছু উত্তম মধ্যম খাওয়ার পর সে বলতেছে, আমাকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে পকেট কাটতে। কি ট্রেনিং? কদুর উপরে কাপড় পেঁচিয়ে হাতে ব্লেড দিয়ে বলা হয় এই কাপড়টি কাটবে, কদুতে পোঁছ লাগতে পারবে না। কাপড় কাটে, কদুতে পোঁছ লাগে না। কেমন সূক্ষ্ম ট্রেনিং, চিন্তা করুন। কারণ পকেট কাটতে গেলে যদি পকেটওয়ালার গায়ে পোঁছ লাগে, ও তো টের পাবে। তো পকেট কাটবে, টাকা বের করবে, ওর গায়ে পোঁছ লাগবে না, টের পাবে না। কেমন সূক্ষ্ম ট্রেনিং। এটা জাতির মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়? আছে মেরুদণ্ড ভেঙে দেয়। বোঝা গেল সব কিছু জানার নাম শিক্ষা নয়। যদি সব কিছু জানার নাম শিক্ষা হয়, মুরগিকে শুধু শিক্ষিত নয়, বড় শিক্ষিত বলতে হয়। কেন? মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগি বসাই দিলে মুরগির দেহের তাপে এই ডিমে বাচ্চা আসে। আপনি যদি ডিমের উপর 1, 2, 3 এভাবে সংখ্যা লেখে বাই সিরিয়াল সাজাই রাখুন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2, উলট পালট হয়ে গেছে। কে করলো? মুরগি নিজে। কেন করলো? সে কথা বোঝে যে ডিমগুলো সরাসরি আমার সিনার নিচে, বুকের নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি। পক্ষান্তরে যেগুলো আমার পাশে, ওগুলোতে তাপ লাগতেছে কম। আমি যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি, হয়তো পাশের ডিমগুলো পচে যাবে, অথবা ওগুলোতে বাচ্চা আসবে পরে, আর বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে আগে। পচে গেলে অনেক বড় লস, বড় ক্ষতি। আর আগ পাশ করে বাচ্চা আসলে আমার জন্য মহাসংকট।
যেগুলোতে বাচ্চা এসে গেছে বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘুরুক, আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যেগুলোতে এখনো বাচ্চা আসেনি এই ডিমগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন মুরগির ডিমের দাবি মানবে না, বাচ্চার দাবি মানবে। তা আপনার সিরিয়াল ঠিক রাখবে না, সে উলট পলট করে যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। এবারে আসুন, আমাদের দেহ তো তাপমাত্রা আছে, কার দেহে কি পরিমাণ আমরা হাত দিলে বলতে পারি না। একটি শলাক থার্মোমিটার ব্যবহার করা লাগে, জিহ্বার নিচে কিংবা বগলের নিচে থার্মোমিটার দিলে এরপরে সেখানে ওঠে কত ডিগ্রি তাপ। তো তাপমাত্রা বোঝার জন্য আমরা থার্মোমিটারের মুখাপেক্ষী। মুরগির কাছে আছে থার্মোমিটার? না, সে থার্মোমিটার ব্যতীতই বুঝতে পারে। তো আমরা বেশি না মুরগি বেশি বোঝে? মুরগি। এরপরও তো মুরগিকে শিক্ষিত বলে না। কেন বলে না? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আর একটু সামনে অগ্রসর হই। আমাদের মায়ের পেটে বাচ্চা আসে, এই বাচ্চা বের হওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কুদরতি রাস্তাও আছে। যদি কখনো সমস্যা দেখা দেয় আমরা হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স আসলে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখে বাচ্চার পজিশন কি, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে, যাকে সিজার করা বলা হয়। যে সে পেট কাটতে পারে না, গাইনি বিভাগের পারদর্শী। এরপরও মেশিন দিয়ে আগে দেখে নেয় বাচ্চার পজিশন কি, কোন জায়গায় কাটতে হবে, কি পরিমাণ কাটতে হবে। এই যোগ্যতায় পৌঁছতে ডাক্তারকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে গাইনি বিভাগ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। এরপরও তো মাঝে মধ্যে ভুল হয়। এবারও আমার কাছে এক কেস এসেছে, সিজার করতে গিয়ে মূত্রথলি কেটে ফেলেছে। কেমন সংকট! ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। কে সিজার করে? মুরগিকে দেখেছেন ফোন করতে হাসপাতালে যে আমার ডিমের ভিতরে এতগুলো বাচ্চা, রাস্তা তো নেই, সিজার লাগবে, একটু অ্যাম্বুলেন্স পাঠান। বা ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা, রাস্তা তো নেই, সিজার করতে হবে, একটু আল্ট্রাসাউন্ড করেন, এরপরে সিজার। না, কে সিজার করে? মুরগি নিজে করে। তো করে একসাথে ডিমের খোসার ছিলকা খুলে ফেলে দেয় না, কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ করে। হঠাৎ করে বেরিয়ে আসলে বাইরের আবহাওয়া তার সহ্য নাও হতে পারে। প্রথমে সে একটি ছিদ্র করে যাতে বাইরের আবহাওয়ার সাথে পরিচিত হয়। এই ছিদ্র সে যেখানে সেখানে করবে না, প্রত্যেকটি ডিমের ছিদ্র ওই জায়গায় করবে যেখানে বাচ্চার ঠোঁট। শ্বাস নিঃশ্বাস ত্যাগ করা গ্রহণ করা ঠোঁট দিয়ে হয়। এমন কখনো হয় না যে ছিদ্র করার পরে দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেল এখানে বাচ্চার লেজ। এমন হয় না, যেখানে ঠোঁট ওইখানে ছিদ্র। মুরগি কি এই গাইনি বিভাগে 1 মিনিটের জন্য লেখাপড়া করছিল? করে নাই। আল্ট্রাসাউন্ড করছিল? করে নাই। তো সে কিভাবে ঠিকঠাক সিজারের মাধ্যমে বাচ্চা বের করে নিয়ে আসলো? তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? এরপরও তো মুরগিকে শিক্ষিত বলে না। আমাদের বাচ্চা বয়স 2-2.5 মাস, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আসার পর দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি করলে পুরাটাই পরিষ্কার হইত। কে করে? বাচ্চা নিজে। কিভাবে করে? পুকুরে খাটে নিয়ে ধুয়ে মুছে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। ও ভাবতেছে এটা হালুয়া, কিন্তু একটি মুরগির বাচ্চা, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, রেখে দেন, পার্শ্বে ওই আকারের, ওই রঙের, ওই সুরতের একটি পাথরের কণা রেখে দেন,
মাত্র আজ বেরিয়ে এসেছে ডিমের ভিতর থেকে, পাথরের কোনাটি সে খাবে না, চাল ভাঙাটি খেয়ে নিবে। মরগ কাজ বায় যাবে রো আয়া দরোজি তলবাদ, মরগ কাজ বায় যাবে রো আয়া দরোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকলা তমিস, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকলা তমিস। মুরগির একদিনের বাচ্চা চিনে এটা আমার খাবার, এটা আমার খাবার নয়। মানুষের বাচ্চা 2.5 মাস 3 মাস হয়ে গেছে, এখনো চিনে না কোনটা আমার খাবার। তো বেশি বুঝে কে? মুরগি। এরপরও মুরগিকে শিক্ষিত বলা হয়। কারেন্ট চলে গেলে আমরা মোম জ্বালাই। ছোট বাচ্চা হাঁপুড় দিতে পারে, বাতির দিকে গিয়ে এটা ধরতে যায়। কেউ আবার হা করে এটা খাবে, তার কাছে তো দেখতে সুন্দরই লাগে, ভাবে এটা বড় স্বাদের। মুরগির বাচ্চা চড়তেছে, তার উপর দিয়ে চেক দিয়ে যায় 5 হাত লম্বা একটি গরু, বাচ্চা বাগে না। 15 হাত উপরে 1 বিঘত লম্বা একটি কাক উড়ল, দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে নিল। শত্রু মিত্র চিনি, আমরা চিনি না, তাহলে বেশি বোঝে কে? মুরগি। এরপরও মুরগিকে শিক্ষিত বলে না। কেন বলে না? বাধা কোথায়? আজ পর্যন্ত কোনো মুফতি সাহেবকে ফতুয়া দিয়েছিল যে মুরগিকে শিক্ষিত বলা জায়েজ নেই? দেয়নি। কোনো রাষ্ট্র কি আইন করেছিল যে মুরগিকে শিক্ষিত বলা যাবে না? করেনি। তারপরও কেন বলে না মানুষ? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, তাহলে বলবো ইঁদুরও বড় শিক্ষিত। যখন শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হয়, তো সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে মোর্চা, এটার ভিতর থেকে গুলি করে। শত্রু বুঝতে পারে না যে সৈন্য কোথায়। হ্যাঁ, যদি কখনো শত্রু বুঝে ফেলে, এখন আমার বাঁচার উপায় কি? মাটির নিচ দিয়ে একটি চোরা রাস্তা খনন করে রাখে, দূর পর্যন্ত নিয়ে যায়। শত্রু টের পাইলে চোরা রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ইঁদুর আপনার আমার ইরি ক্ষেতের আইলে বাংকার খনন করে, ধান কেটে কেটে গুদামজাত করে। আপনার টের পাইলেন শত্রু আছে, এখন এই শত্রু আক্রমণ করে পরাজিত করা লাগবে। গরম পানি ঢালতেছেন বালতিতে করে এনে, হাতে একখানা লাঠি কিংবা দাও। যখন গরম সহ্য হবে না, ইঁদুর বের হবে, লাঠি দিয়ে বাড়ি কিংবা দাও দিয়ে কোপ। 5-7 বালতি পানি ডাললেন, হঠাৎ দেখেন 8-10 হাত দৌড় দিয়ে ফিস করে বেরিয়ে দিল দৌড়। শুধু লেজটা দেখতে পাইলেন, ইঁদুরটাও দেখতে পাইলেন না। পানিও গেল, সময়ও গেল, শ্রমও গেল, সব বরবাদ, শত্রু গেছে। এই যে ইঁদুর বাংকার খনন করলো, চোরা রাস্তাও রাখলো। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে পিছনে করতেছে, স্যার যুদ্ধ আমাদেরও করা লাগে, একটু ট্রেনিংটা দিয়ে দেন, বাংকার কিভাবে খনন করতে হয়। না, আমাদের ট্রেনিং লাগে, তার ট্রেনিং লাগে না, তাহলে বড় শিক্ষিত কে? ইঁদুর। এরপরও তো ইঁদুরকে শিক্ষিত বলা হয় না, বাধা কোথায়? এগুলো জানার নাম শিক্ষা নয়। আমরা বিল্ডিং নির্মাণ করি, লোহার রড, পাথরের কণা, লাল বালি, সাদা বালি, আরও কত মেডিসিন ব্যবহার করি। এরপরেও কোনো কোনো বিল্ডিং ধসে পড়ে, ওই পোকাও বিল্ডিং নির্মাণ করে বাঁশঝাড়ের নিচে, পুকুরের পাড়ে, আমাদের মাথার উপর পর্যন্ত মাটি উঁচু করে ফেলে। যখন তার ঘরবাড়ি শুকিয়ে যায়, লাঠি দিয়ে পিঠেও ভাঙতে পারবেন না। সে তো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, কোনো মেডিসিন ব্যবহার করেনি, তার ঘরবাড়ি কেন ভাঙে না? ভিতরে কত প্রকারের কামরা, ছোট সাইজের, বড় সাইজের, মাঝারি সাইজের, কত প্রকারের রাস্তা, হাইওয়েও আছে, এমনি রোড কাটও আছে। তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না, ওই পোকা বড় ইঞ্জিনিয়ার। কিন্তু ওই পোকাকে তোকে ইঞ্জিনিয়ার বলে না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। যদি এগুলো জানার নাম শিক্ষা হতো, তো বাবুই পাখি বড় শিক্ষিত,
তালগাছের পাতার আগা তার বাসা বাড়ি ঝুলাইয়া রাখে। আপনি আরো হালকা কিছু যদি তালগাছের পাতার আগায় বেঁধে রাখতে চান পারবেন, যে পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি যে তার ঘর বাড়ি ঝুলাইলেও তুফানে পিটতে পিটতে গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলে দেয়, তার বাসা ফেলতে পারে না। কেমন শিক্ষিত! এই যে আমরা এখানে আলোর ব্যবস্থা করলাম, কেন্দ্রের সাথে খাম্বা গেড়ে গেড়ে খাম্বার মাথায় তার দিয়ে এখানে এনেছি। তুফান আসলে কখনো খাম্বা ভেঙে যায়, কখনো উল্টে পড়ে, তার ছিঁড়ে কারেন্ট শেষ। রাতের অন্ধকারে তালগাছের আগায় তাকাইয়ে দেখবেন বাবুই পাখির ঘরের দুয়ারে বাতি জ্বলে। কোত্থেকে আনলো বাতি? কারেন্টের তার নেই, তেলও নেই, বাতি জ্বলতেছে। দিনের বেলায় জোনা পোকার কল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। রাতের অন্ধকার যত বাড়ে তার বাতির আলো তত বাড়ে। লোডশেডিংয়ের ভয় নেই, খাম্বা উল্টে পড়ারও ভয় নেই। রাত ভর সে বাতি ব্যবহার করতেছে। কে বড় শিক্ষিত! বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই এদেরকে শিক্ষিত বলা হয় না। যদি এগুলো জানার নাম শিক্ষা হয় তো মৌমাছি অনেক বড় শিক্ষিত। মৌমাছি আমরা একটি বস্তা ঝুলাই, কখনো সুতলি কখনো নাইলন দিয়ে বেঁধে রেখে দিই। মাঝে মধ্যে ছিঁড়ে পড়ে, মাঝে মধ্যে ইঁদুরও কেটে দেয়, তো বস্তা পড়ে। গাছের ডালে মৌমাছি, তারও বস্তা ঝুলায় মৌচাক। সে সুতলি না নাইলন কোনো রশি ব্যবহার করেছে না। তুফান যতই পিটে পিটি করুক, তারে বস্তা ছেড়ে পড়ে না, ইঁদুরও কাটে না। সুন্দরবনে কোনো কোনো মৌচাকে নাকি 1 মণ পর্যন্ত মধু পাওয়া যায়। মৌচাকের ওজনও হয় আধা মণ। 1.5 মণ ওজনের বস্তা সে ঝুলাইলো, ছিঁড়ে পড়লো না, ইঁদুরও কাটলো না। কি রশি সে ব্যবহার করেছে? আমরা ঘর বাড়ি বানাই, আগে মাস্টার প্ল্যান, ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং, এটা বেডরুম, এটা মাস্টার রুম, ওইটা ড্রয়িং রুম, এটা কিচিং রুম, ইত্যাদি ইত্যাদি। এরপরও ঘর বাড়ি নির্মাণের পর ভুল হয়ে গেছে, দুয়ারটা ওইদিকে হইলে ভালো হইত, পাকঘর এখানে হইলে ভালো হইত, বাথরুম এখানে হইলে ভালো হইত। মৌমাছি ঘর বাড়ি বানায় কত কামরা? আমাদের ঘর বাড়িতে 5 কামরা, 10 কামরা, 20 কামরা। মৌমাছির বাড়িতে হাজার হাজার কামরা। আমাদের এক কামরায় 5-7 জন বাচ্চার অসহায় রাখে। তার বাচ্চার মূল্য তার কাছে অনেক বেশি। এক বাচ্চার জন্য 1 কামরা বরাদ্দ। 1 কামরা 2 বাচ্চা থাকবে না। আমরা যতই স্কেল দিয়ে মাপজোপ দিয়ে কামরা বানাই, তারপরে দেখবেন এটা আধা ইঞ্চি বড় হয়, তা আধা ইঞ্চি ছোট, 1 মিলের হয় না। মৌমাছির বানানো কামরা আপনি মাপ দিয়ে দেখবেন 1 চুল পরিমাণ বড় ছোট নেই, সব এক সমান। কি দিয়ে সে মাপল? আমরা খাবার প্রস্তুত করে ওষুধ বানাই যাতে নষ্ট না হয়, ফরমালিন ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। এরপরও খাবারের প্যাকেটে, ওষুধের প্যাকেটে লেখা থাকে একটা ডেট, এর ভিতরে ভিতরে সেবন করতে হবে। ডেট ওভার হয়ে গেলে এই ওষুধ সেবন করা যাবে না, এই খাবার খাওয়া যাবে না, ক্ষতি হবে। আমাদের ওষুধ, এক ওষুধ এক রোগের কাজ করে। মাত্র হাতে গোনা কয়েকটি ওষুধ আছে একাধিক রোগের কাজ করে, না হলে সাধারণত এক ওষুধ এক রোগের কাজ করে। মৌমাছি যে ওষুধ বানাইলো মধু, আমার আল্লাহ সার্টিফিকেট দিতেছেন তার ওষুধ কি কি কাজ করে। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারদিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তার ওষুধের সার্টিফিকেট আল্লাহ পাক দিতেছেন, মদ ব্যতীত সকল রোগের জন্য এটা ওষুধ।
সকল রোগের জন্য চিকিৎসা। আপনি যদি পরিষ্কার পাত্রে মধু সংরক্ষণ করে রাখুন, পাত্রে কোনো সমস্যা না থাকলে কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, বরং যত পুরনো হবে তার উপকারিতা তত বাড়তে থাকবে। সে কি ফরমালিন ব্যবহার করেছে, কি অ্যালকোহল ব্যবহার করেছে, আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বোঝে। এরপরও তো মৌমাছিকে শিক্ষিত বলা হয় না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলা হয় না। না হলে ওদেরকে শিক্ষিত বলতে বাধা কোথায়? তাহলে কি জানার নাম শিক্ষা? যে জানার মধ্যে কোনো ভুল নেই, যে জানায় পদস্খলন নেই, যে জানায় ধোঁকা নেই, যে জানায় প্রতারণা নেই, যে জানায় মিথ্যা নেই, এবং সলিড জানাকে বলে শিক্ষা, তাকে বলে এলেম। সেটা কি? একমাত্র আসমানি এলেম, ওহির এলেম। এখানে ভুল নেই, ত্রুটি নেই, পদস্খলন নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, প্রতারণা নেই। তাই তো ওহি সম্বলিত কিতাবের প্রথম আয়াত আল্লাহ পাক বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার কিতাব এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, ত্রুটি মুক্ত। এটাকে বলে এলেম, এটাকে বলে শিক্ষা। আর শিক্ষা জাতির মেরুদণ্ড। আশা করে বুঝতে পেরেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে কি বোঝায়। ওহির এলেম, ওহির শিক্ষা, অন্য কিছু নয়। যদি এই শিক্ষা আমি আমার সিনা ধারণ করতে পারি, আল্লাহ পাকের বরকতে দুনিয়াতেও দেন বাদশাহী, মারার পরও দেন বাদশাহী। তিনি বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত চলে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদে ঢুকেছে। তখন ক্ষমতা ছিলেন খলিফা হারুনুর রশিদ, আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশ মাত্র 55,000 বর্গ মাইল, তার রাষ্ট্রের আয়তন 53 লক্ষ বর্গ মাইল। কেমন প্রভাবশালী খলিফা! রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা যাচ্ছে, রাজপ্রাসাদের পাশে গেলে তার হাসি এসে যায়। হাসি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত। তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনতে পায় তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ, বিকট একটি শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট শব্দ শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠালেন, দেখো তো কারা মিছিল করে, দাবি দেওয়া কি? লোক ঘুরে ফিরে বলছে, খলিফা কই, কোনো মিছিল টিছিল তো নেই। আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম। ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর দেখলো মিছিল তো নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসির জবাব। এটা শোনার পর খলিফার স্ত্রী জোবায়দা খাতুন বলেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি ভয় পেয়ে গেছো, আতঙ্কিত হয়ে পড়েছ। কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। এদেরকে বলা হয় শাহানে বেকুলাহ, দা মুকুটবিহীন বাদশা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এলেম যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদাও এভাবে দেয়া হয়েছে। মারা যাওয়ার পরেও লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত। রাবি নদী, এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর।
সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ দাতা গঞ্জে বক্স আলী আল হাজমিরি রাহেমউল্লাহু তাআলার মাজার, দুই ঘরে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি এভাবে আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্তই শেষ। পক্ষান্তরে দক্ষিণ ভারতের একজন বিজ্ঞ আলেম সাহিত্য আজ থেকে প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। তখন থেকে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ হাজিরি দেয়, জিয়ারত করে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থা একা একা একটি অন্ধকার কবরে পড়ে আছি। একজন মানুষ